transistorApp.com presents আজকের গল্প রূপে শেকুরূপা। রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। পাঠক পাঠিকাদের মধ্যে যাদের বয়স 50-এর কাছে তাদের ঘটনাটা নিশ্চয়ই মনে আছে। একটি কুমারী মেয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বেলে দিয়েছিল। এ ধরনের ঘটনা কলকাতা শহরে তখন প্রথম। নানা জনে নানা কথা বলেছিল। কেউ বলেছিল হতাশ প্রেমের ব্যাপার, আবার কেউ বলেছিল বাপ পণের টাকা জোগাতে অক্ষম, তাই নিজেকে নিঃশেষ করে মেয়েটি বাপকে বাঁচিয়ে দিয়েছিল। আবার দু একজন রসিক লোক মেয়েটি গর্ভিণী, পেটের লজ্জা লুকোতে এরকম কাজ করেছে এও বলেছে। আসল ব্যাপারটা আমার জানা। মেয়েটির নাম বেলা, ছাপোষা বাপের তৃতীয় সন্তান। ভদ্রলোকের 4টি মেয়ে। বহু কষ্টে ধারধর করে প্রথম দুটিকে পার করেছিলেন, কিন্তু 3 নম্বরে এসে মোক্ষম ঠেকে গেছেন। কারণ মেয়েটি কালো। সাধারণত এদেশে কালো মেয়েকে উজ্জ্বল শ্যামবর্ণ বলে চালাবার একটা রেওয়াজ আছে, কিন্তু এ মেয়ে সত্যি সত্যিই কালো। তবে কালো হলেও অপূর্ব লাবণ্যময়ী, মুখশ্রী তুলনাহীন। আমি বেলার প্রতিবেশী, সে আমাকে কাকা বলেই ডাকে। পথে ঘাটে দেখা হলে বেলার বাবা আমার হাত দুটো জাপটে ধরে অনুরোধ করেন বেলার জন্য যেন একটা পাত্রের সন্ধান আমি করি। আমি অবশ্য তাকে নিরাশ করি না খুব একটা। হঠাৎ একটা সুযোগও জুটে গেল। অরবিন্দ আমার বন্ধুর ভাই, তার সেজদা আমাদের কলেজের সতীর্থ। শুনলাম অরবিন্দর বিয়ের চেষ্টা হচ্ছে। যোগাযোগ করলাম। অরবিন্দর রং কালো, কাজেই ভাবলাম কালো মেয়েতে হয়তো তার কোনো আপত্তি হবে না। ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি, মাইনে ছাড়াও বাড়তি রোজগার আছে। অরবিন্দর সঙ্গে একটি বন্ধু এলো, আর আমি তো বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি হিসাবে সঙ্গে রইলামই। লক্ষ্য করলাম বেলা এসে সামনে বসার সঙ্গে সঙ্গে অরবিন্দর মুখ অপ্রসন্ন হয়ে উঠল। তারপর অরবিন্দ বেলার বাপের দিকে মুখ ফিরিয়ে স্পষ্ট বলেই ফেলল, আমি ভেবেছিলাম আপনার মেয়ের রং সামান্য ময়লা, কিন্তু এই যে দেখছি একেবারে বার্নিশ করা, আমায় মাফ করবেন। মেয়ের বাপকে অনেক অপমানই সহ্য করতে হয়, তাই বেলার বাপও এসব গায়ে মাখলেন না। বললেন, আপনারা সবাই যদি এভাবে কথা বলেন তাহলে এদেশের কালো মেয়েরা যাবে কোথায়? যাদের রং একটু কালো তারা কালো মেয়ে নেবে না, আর যারা ফর্সা তাদের তো ওই এক কথা। তাহলে কালো মেয়েদের হাত পা বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দেব? অরবিন্দ কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। তারপর সামনে রাখা খাবারের থালা স্পর্শ না করে বন্ধুকে নিয়ে হন হন করে বেরিয়ে গেল। বেলা সেই যে মাথা হেট করে বসেছিল, তার দিকে যখন চোখ ফেরালাম দেখলাম মাথাটা প্রায় মেঝের সঙ্গে ঠেকে যাচ্ছে। সমস্ত শরীর রুদ্ধ আবেগে কেঁপে কেঁপে উঠছে। বলবার কিছু ছিল না। কিছুক্ষণ বসে থেকে আস্তে আস্তে উঠে এলাম। ঘুম ভাঙল মাঝরাতে, নারী কণ্ঠের আর্ত চিৎকারে। তাড়াতাড়ি উঠে পড়লাম। নিশীথে শব্দ ঠিক কোন দিক থেকে আসছে বোঝা মুশকিল। কিছুক্ষণ পর বুঝলাম আওয়াজটা বেলাদের বাড়ি থেকেই আসছে। ছুটে চলে গেলাম। তখন কিছু করবার ছিল না। রান্নাঘরে শিকল তুলে দিয়ে বেলা নিজের শরীরে বোতল বোতল কেরোসিন ঢেলে দিয়ে দেশলাই জ্বেলেছে। দরজা ভেঙে যখন রান্নাঘরে ঢোকা হলো তখন বেলার কালো রং আর নেই, পুড়ে সর্বাঙ্গ লাল হয়ে গেছে। বেলার মা আর বেলার বাবা আছড়ে পড়লেন মেয়ের দেহের কাছে। বাপ চেঁচিয়ে উঠলেন,
এবার মাকে সাজিয়ে দেখাবার ব্যবস্থা করো। আর কেউ কালো বলবে না রে মা, আর কেউ কালো বলবে না। কুরুপা সেই অভিমানে আমার মা চলে গেছে। যেমন হয় এই নিয়ে পাড়ায় বেশ কিছুদিন জটলা চলল, নানা রকম মন্তব্য। খবরের কাগজে ফলাও করে লিখল পণ প্রথার বিষময় ফল সম্বন্ধে আধ পাতা জুড়ে সম্পাদকীয়। তারপর এক সময় সব ঠান্ডা হয়ে গেল। মাস ছয়েকের মধ্যে অরবিন্দ বিয়ে করল। নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু যেতে মন সরেনি। কেবলই বেলার মুখটা মনে পড়ছিল। বেলার বাপ এখানকার বাসা উঠিয়ে চলে গেলেন, কোথায় আর খবর রাখি না। বিয়েতে যায়নি, কিন্তু অরবিন্দর বউ দেখা অদৃষ্টে ছিল। একদিন একটা কাজে ব্যান্ডেল যাব বলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, হঠাৎ একেবারে সামনে অরবিন্দ। আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে অজয় দা, আপনি? বললাম, হ্যাঁ, একটা কাজে ব্যান্ডেল যাব একটু। ব্যান্ডেল? আবার বিয়ের সম্বন্ধ নাকি? কথাটার মধ্যে ব্যঙ্গের হুল ছিল, তাই উত্তর দিলাম না। বললাম, তা তুমি কোথায়? আমি দিন 15 ছুটি পেয়েছি, এই বউকে নিয়ে পুরী চললাম। আপনি তো আমার বিয়েতে রাগ করে গেলেনই না। রাগ করে? কেন রাগ করে কেন? তাছাড়া আর কি, আপনার পাড়ার মেয়েকে বিয়ে করিনি বলে। আপনি তো জয়াকে দেখেননি। দাঁড়ান, আলাপ করি। অরবিন্দ চলে গেল। লক্ষ্য করলাম টিকিট ঘরের সামনে একটি তরুণী, তার পায়ের কাছে বিছানা, সুটকেস, ছোটোখাটো মোটঘাট। অরবিন্দ তার কাছে গিয়ে থামল, আমাকে দেখিয়ে কি একটা বলল। তারপর একটা কুলিকে মালপত্র দেখতে বলে দুজনে এগিয়ে এলো। একেবারে কাছে আসতে অরবিন্দ বলল, এই জয়া, ইনি অজয়দা, আরে সেজদার বন্ধু। জয়া হেঁট হয়ে পা ছুঁয়ে প্রণাম করলো। আরে থাক থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভালো করে দেখলাম, গৌরাঙ্গী, তবে নাক মুখ মোটেই ভালো নয়, মঙ্গোলিয়ান ধাঁচের। পুরু ঠোঁট, দুটি চোখও খুব আয়ত নয়, গাল বেশ ফোলা ফোলা, গরম স্থূলতার দিকেই। স্বভাবতই বেলার কথা আবার মনে পড়ে গেল। তার রং কালো ছিল, কিন্তু মুখ চোখ অনেক সুন্দর। অরবিন্দ আমার কাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল, জয়ার বাপের বড় বাজারে লোহার কারবার, বেশ মালদার লোক, দুটো মাত্র মেয়ে, এটাই বড়। বুঝলাম অরবিন্দ রূপ নয়, রূপই খুঁজেছে। আমার ট্রেন এসে গিয়েছিল, তাই বললাম, অরবিন্দ চলি, পরে দেখা হবে। বৌমাকে নিয়ে একদিন যেও আমাদের বাড়ি কিন্তু। জয়া দুহাত তুলে নমস্কার করল। তারপর আমরা ভিড়ে হারিয়ে গেলাম। দিন তিনেক পর, কি এক ছুটির দিন, বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ চোখে পড়ল একটা খবর, পুরী প্যাসেঞ্জারের রহস্যজনক মৃত্যু। মাঝরাতে প্রথম শ্রেণীর কামরায় একটি যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সংবাদে প্রকাশ, এই কামরায় নববিবাহিতা দম্পতি ভ্রমণ করিতেছিল। স্ত্রী চেন টানিলে মধ্যপথে ট্রেন থামিয়া যায়। গার্ড দেখিতে পায় কামরায় মেঝের উপর ভদ্রলোক অচৈতন্য অবস্থায় পড়িয়া আছেন। তাহার দুটি চোখ বিস্ফারিত, কণ্ঠনালীতে 10 আঙ্গুলের ছাপ। মনে হয় তাহাকে শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করা হইয়াছে। আশ্চর্যের বিষয়ে ভদ্রলোকের ঘড়ি, আংটি, মানিব্যাগ কিছুই অপহৃত হয় নাই। স্ত্রীর দেহে অনেক টাকা মূল্যের অলঙ্কারেও কেউ স্পর্শ করে নাই। নিহত ভদ্রলোকের নাম অরবিন্দ চৌধুরী। খবরের কাগজটা সামনে রেখে চুপচাপ বসে রইলাম। জয়ার মুখটা স্মৃতিপটে ভেসে এলো। একটু পরেই গৃহিণী বাজার যাবার তাগাদা দিতে এসে থেমে গেল। কি হলো? ওভাবে বসে আছো কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? কোনো উত্তর না দিয়ে কাগজটা তার দিকে ঠেলে দিলাম। বললাম, এই জায়গাটা পড়ো। গৃহিণী পড়ে বলল, এ কি, তোমাদের অরবিন্দ নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, সবই মিলে যাচ্ছে।
আরে তোমায় বললাম না অরবিন্দ বউ নিয়ে পুরী গেল। বাবা, দেশে কি অরাজকতা হলো! ট্রেনের কামরায় ডাকাতি! আরে ডাকাতি আর কোথায়, কোনো কিছুই তো চুরি যায়নি। হ্যাঁ, সে হয়তো সময় পায়নি, বউটা চেঁচামেচি করে ওঠাতে নেমে গেছে। কিংবা এমনও তো হতে পারে যে ট্রেন সম্ভবত ওই স্টেশনের কাছে এসে পড়েছিল। সবই হয়তো সম্ভব, এত দূর থেকে কিছুই বলা যায় না, বুঝলে। আহা, বউটার কথাটাই ভাবছি জানো। এই সেদিন হলো মেয়েটার বিয়ে হয়েছে। উঠে পড়লাম, আলনা থেকে জামাটা টেনে নিয়ে গায়ে দিতে দিতে বললাম, এই শোনো, আজকে চাকরকে বাজারে পাঠাও, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? একবার অরবিন্দর বাড়ি যাওয়াটা দরকার। আর খবরটা যখন জানতে পারলাম সবাই নিশ্চয়ই শোকে মুষড়ে পড়েছে। আচ্ছা, আমি চললাম। আমি যে প্রান্তে থাকি অরবিন্দর বাড়ি তার অপর প্রান্তে। বাসে প্রায় ঘণ্টাখানেক। বাসে যেতে যেতে জীবনের অসারতার কথা ভাবতে লাগলাম। কত ক্ষণস্থায়ী পরমায়ু আমাদের, পরের মুহূর্তে কি হবে বলা যায় না। পুরনো ধরনের বাড়ি, অরবিন্দ ঠাকুরদার আমলের। এর মধ্যে খুব যে সংস্কার হয়েছে এমন মনে হয় না। বাড়ির সামনে দাঁড়ালেই মনে হচ্ছে বাড়িটা ঘিরে শোকের বলয়, কেমন থমথমে ভাব। আস্তে আস্তে কড়া নাড়লাম, কাজ হলো না। জোরে শব্দ করতে সংকোচ হলো, কিন্তু উপায় নেই। শেষ পর্যন্ত জোরে কড়া নাড়লাম। একজন ভৃত্য এসে দরজা খুলতে জিজ্ঞেস করলাম, সুরজিৎ আছে? সুরজিৎ অরবিন্দর সেজো ভাই, আমার সহপাঠী। আছেন, বসুন। বাইরের ঘরে চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর সুরজিৎ ঘরে ঢুকল। কোঁচার খুঁট গায়ে জড়ানো, বিষণ্ণ নিষ্প্রভ চেহারা। বললাম, আজ সকালে কাগজে দেখে সব জানতে পারলাম। সুরজিৎ আমার পাশের চেয়ারে বসল। আস্তে আস্তে বলল, আশ্চর্য কাণ্ড, টাকা পয়সা কিছু নেয়নি, শুধু প্রাণটার ওপরই যেন লোভ ছিল। পুলিশও তো কিছু কিনারা করতে পারছে না। জিজ্ঞেস করলাম, অরবিন্দর স্ত্রী জয়া কি বলছে? সে পুলিশের কাছে লোকটার বর্ণনা দিতে পারছে না। কিছুক্ষণ সুরজিৎ কোনো কথা বলল না, চুপ করে রইল। একটু পরে নিজের মনেই যেন বলতে লাগলো, জয়ার মাথার গোলমাল হয়েছে। মাথার গোলমাল? আশ্চর্য কি, জানিস তো আমাদের বাড়ির ব্যাপার, যত সব সেকেলে ধারণা, পুরনো মত। বুড়ো বুড়িরাই সবাই বলছে জয়া নাকি খুব অপয়া, তা না হলে বিয়ের সঙ্গে সঙ্গে স্বামী মারা যায়। জয়া খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিনরাত কান্নাকাটি করছে। কত করে বললাম বাপের বাড়ি থেকে ঘুরে এসো, বাপ নিতেও এলো, তবু গেল না। হাওড়া স্টেশনে দেখা জয়ার চেহারাটা হঠাৎ ভেসে উঠল চোখে। হঠাৎ সুরজিৎ জিজ্ঞাসা করল, এই তোর সঙ্গে জয়ার দেখা হয়েছে? জয়া তোর কথা আমার কাছে জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, ওই হাওড়া স্টেশনে পুরী যাবার সময় একবার দেখা হয়েছিল। কিন্তু জয়া আমার কথা কি জিজ্ঞেস করছিল? বলছিল তোকে একবার খবর দিতে। আমাকে? আমি রীতিমতো বিস্মিত হলাম। আমাকে কেন? কি জানি। আচ্ছা, এসেছিস যখন একবার দেখা করেই যা না। দেখা করব? একটু দ্বিধাবোধ করলাম। সুরজিৎ উঠে দাঁড়িয়ে চেঁচালো, এ হারু, হারু! ছোকরা চাকর এসে দাঁড়ালো। সুরজিৎ বলল, এই বাবুকে ছোট বৌদিমণির ঘরে নিয়ে যেত। আসুন বাবু। হ্যাঁ, চলো। হারুর পিছন পিছন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। কোণের ঘরের দরজার সামনে মেরুন রঙের ভারী পর্দা, দরজা ভেজানো। খুব আস্তে দরজায় ঠুক ঠুক করলাম। অনেক পরে ভিতর থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর এলো। কে? নাম বললাম,
আমি। দরজাটা খুলে গেল। আসুন। পরনে কালো পাড় শাড়ি, অবিন্যস্ত চুল, হাতে একটা করে ছুরি। এত দ্রুত যে একটা মানুষের চেহারা এত বদলে যেতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। মাঝখানে গোল টেবিল, তার উপর অরবিন্দর একটা ফটো। জয়া খাটের এক পাশে বসল। আমি চেয়ারে বসে প্রশ্ন করলাম, তুমি নাকি আমাকে খুঁজছিলে? হ্যাঁ দাদা। কেন? ওর একবার বেলা বলে কোনো মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। আরে সে তো অবিবাহিত ছেলে, আর কুমারী মেয়ে থাকলে কত হয়। মেয়েটি দেখতে কালো? হ্যাঁ। মনের দুঃখে মেয়েটি কি আগুনে পুড়ে মারা গিয়েছিল? কে বলল তোমায়? অরবিন্দ? না, আমি কাগজে পড়েছি। উনি বলেছিলেন সেটা নাকি অন্য মেয়ে। তখন আমি তাই বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন আমি ঠিক জানি এই মেয়েটাই সেই মেয়ে। কিন্তু কেন এ কথা বলছো কেন তুমি? এ বাড়িতে আমি বলেছি, কেউ আমার কথা বিশ্বাস করেনি, তাই আপনাকে বলছি, আপনি শুনুন না। হ্যাঁ বলো, আমি শুনছি। রাত তখন 11টা। আপনার ভাই ঘুমোচ্ছে। আমি বাথরুমে যাব বলে উঠতে গিয়ে চমকে উঠলাম। সামনের বেঞ্চে ঘোমটা দেওয়া একটা বউ। কিন্তু এ কি করে সম্ভব? দুটো দরজাই লক করা। বউটা উঠলো কি করে? কে কে তুমি? এই কামরায় উঠলে কি করে? আমার চিৎকারে আপনার ভাই উঠে পড়ল। কি হলো নাকি? ঘুম জড়ানো কণ্ঠে আপনার ভাই জিজ্ঞেস করলো। আমি বললাম, এই দেখো না, ওই বেঞ্চে কে একজন বসে আছে। এই যাও, নিকালো। আপনার ভাই তার সামনে গিয়ে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে বউটি ঘুমটা ফেলে দিল। মুখটা দেখলে মনে হয় যেন আগুনে পোড়া, মাংস পুড়ে একেবারে আঙুরের গুচ্ছের মতন হয়ে আছে। দুটো চোখ চকচক করে উঠল। শাড়ির মধ্যে থেকে দুটি কঙ্কাল হাত বেরিয়ে আপনার ভাইয়ের গলা সজোরে টিপে ধরলো। কি বিকট একটা হাসি! মনে হলো যেন কামরার দরজা জানলাগুলো থরথর করে কাঁপছে। আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এলো, দেখলাম লোকটা মেঝে পড়ে আছে, আর ওই বউটা কোথাও নেই। চেন টেনে ট্রেন থামালাম, আর তারপর ঘটনাটা ওই গার্ডের কাছে, পুলিশের কাছে, বাড়ির লোকের কাছে সবাইকে বলেছি, কিন্তু কেউ বিশ্বাস করেনি। সকলের ধারণা শোকে নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনি তো ওই বেলার পাশের বাড়িতেই থাকতেন, আপনার তো সব কিছুই জানা। বলুন, বেলা ছাড়া কে আর আমার এ সর্বনাশ করবে? মৃত্যুর পরেও কে আসবে প্রতিহিংসা নিতে? বলুন। কি বলবো? বলবার মতন কোনো উত্তর সেদিন খুঁজে পাইনি, আজও পাই না।